নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। নাম মন্থপার্নাসের পিশাচ। লেখক উইলি চেমা। যখনই দিনের অবসান ঘটে, সন্ধ্যের ঠিক শুরুতেই কবরখানার মূল ফটকে তালা পড়ে যায়। যদিও এখন গ্রীষ্মকাল, তবুও সন্ধে হবার দরুন পৃথিবী এখন একটু ঠান্ডা। চারিদিকে একটা শীতল শিরশিরে ঠান্ডার অনুভূতি। এই সময় থেকেই কবরখানার গেটে অতন্দ্র পাহারা শুরু হয়। রাত যত গভীর হয়, যত নিশ্চুপ হয় চারিদিক, তত প্রহরীদের চোখের পাতা ঘুমে ঢুলে আসে। তারা একে অপরকে নানা বিচিত্র উপায়ে জাগিয়ে রাখার চেষ্টা করে। গভীর অন্ধকারে মশার ঝাঁক ধেয়ে আসে প্রহরী থেকে। মশা মারার শব্দে সচকিত হয়ে ঘুম ভাঙে কোনো এক নিদ্রিত প্রহরী। কিন্তু আজকের রাত যেন অন্য। আজকে কবরখানায় প্রহরা অত্যন্ত সজাগ। আজ সবাই সতর্ক হয়ে রয়েছে কোনো এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য। প্রত্যেকের হাতে রয়েছে একটা করে রাইফেল। ঘড়িতে রাত 11টা। চারিদিকের নিস্তব্ধতাকে খান খান করে ছিঁড়ে ফেলে বেজে উঠল গির্জার ঘণ্টা। কবরখানার সর্বত্র আজ নিশ্ছিদ্র পাহারা। কেউ যেন নজর এড়িয়ে পালাতে না পারে। অবশ্য কেউ বলতে সে মানুষ না ভূত না দেবতা সেটা কেউই জানে না। শুধু সবাই জানে যে আজ আর কোনো মতেই ব্যর্থ হওয়া চলবে না। কারণ নানা পিশাচের কাহিনী প্রত্যেক দিনের খবরে বের হচ্ছে, যার মূল কেন্দ্রবিন্দু এই কবরখানা। দিনের কবরখানার সঙ্গে রাতের কবরখানার যেন আকাশ পাতাল তফাৎ। এই রাতের অন্ধকারে কবরখানার হালকা বাতাসে কিসের যেন একটা শিরশিরানি। আজকে বড় কবরখানার শান্তিরাও সন্ত্রস্ত। তাদের হাতেও কোদাল, বেলচা, লোহার বড় বড় চিমনি। কবরখানার ভিতরে এই গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে মনে হয় না যে এর বাইরেও একটা ঝকঝকে সুন্দর আধুনিক একটি শহর আছে। সেখানে রয়েছে কত রকমের সুযোগ সুবিধা, কত বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা। কিন্তু এই কবরখানার ভিতর সবই যেন অন্যরকম। এখানে মনে হয় যেন আত্মারা ফিস ফিস করে কথা বলছে। এখন সারা প্যারিস জুড়ে যেন জয়ের এক বাতাবরণ সৃষ্টি হয়েছে। এক জ্যান্ত মরার আবির্ভাবে সারা প্যারিস সন্ত্রস্ত। এই ভয় এতটাই সর্বত্র ছড়িয়ে পড়েছে যে ফ্রান্সের বর্ধিষ্ণু শহরতলিতেও এর ছাপ পড়েছে। এমনকি এই ভয় এমনই মহামারীর আকার ধারণ করে যে কবরখানায় সশস্ত্র সেনা নামাতে হয়। আজ সেই বিশেষ দিন। এখানেই এর আগে বেশ কয়েকবার এক পৈশাচিক ঘটনা ঘটে গেছে। সপ্ত কবরস্থ দেহের ওপর পাশবিক তাণ্ডব চরিতার্থ করে কোনো এক ভ্যাম্পায়ার আকাশে অন্ধকারে মিলিয়ে যেত। এর ভয়ে সন্ত্রস্ত জনসমাজ থেকে দাবি উঠেছে, যেভাবেই হোক এই জ্যান্ত মরাকে পাকড়াও করতেই হবে। কারণ বহু মুখরোচক কাহিনী কবরখানাকে জড়িয়ে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছিল। কেউ বলছিল কোনো এক অশরীরী আত্মাকে কবরখানায় দেখা গেছে, কিন্তু হাঁক ডাক করাতে সে মুহূর্তের মধ্যে যেন হাওয়ায় মিশে গেছে। এর পরের ঘটনা তো আরো মারাত্মক। নতুন নতুন মরা ছাড়াও পুরনো বাসি মরাকেও কফিনের ভিতর থেকে টেনে বের করে নিয়ে তার শরীর থেকে রক্ত চুষে নেওয়া হচ্ছে। আবার তার দেহটা খণ্ড খণ্ড টুকরো করে কেউ খেয়েও নিচ্ছে। এ যেন শহরে আবার ভ্যাম্পায়ারের আক্রমণ। সরকার পুলিশের হাতে দায়িত্ব তুলে দিল, তারা ব্যর্থ হলো পুরোহিত ও ফাদারের নানা পুজো পদ্ধতি। এরপরে দায়িত্ব যায় সেনাবাহিনীর হাতে। কিন্তু সেনাবাহিনী কাজ শুরু করার আগেই এই ভ্যাম্পায়ার আক্রমণ বন্ধ হয়ে যায়। তাতে অবশ্য মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয় না। আবার অত্যাচার শুরু হয়।
এবার একটি শিশুর মৃতদেহকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায় কফিনের বাইরে। ঘটনার নৃশংসতায় লোক শিউরে ওঠে। সরকার মিলিটারির হাতে এই দায়িত্ব ন্যস্ত করে। ভ্যাম্পায়ারের আক্রমণ হতে থাকে প্রাচীর ঘেরা কবরগুলো। অনেকেই দেখতে পায় যে একটি টিকটিকির মতো কিছু একটা কবরের প্রাচীর বেয়ে উঠে পালিয়ে যাচ্ছে। মিলিটারির বড় বড় অফিসাররাও রাইফেল নিয়ে কিছু করে উঠতে পারছে না। এইভাবেই দিন কাটতে লাগলো আতঙ্কের মধ্যে। ঘটনাটা জুলাই মাসে। এক কবর রক্ষক ক্যাপ্টেনের হাতে মৃত্যু চাপ দিয়ে দেখিয়ে দিল অনতি দূরে এক চলমান ছায়ামূর্তি। ক্যাপ্টেন মুহূর্তের মধ্যে রাইফেল তাক করে তাকে গুলিবিদ্ধ করল। তীব্র আর্তনাদে শতকিত হয়ে উঠল কবরখানা। চারিদিকে মুহূর্তের জন্য যেন থমকে গেল। তারপরেই সবাই ছুটে গেল আর্তনাদ লক্ষ্য করে, কিন্তু চারিদিকের অন্ধকার বাদশাহ। ক্যাপ্টেন অবশ্য কোনো কথাই না মেনে প্রাচীরের দিকে ছুটে গেলেন। সেখানে গিয়ে দেখা গেল চাপ চাপ তাজা রক্ত এবং একটি টিকটিকির মতো মানুষ কবরখানার প্রাচীর টুককে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রক্তের দাগ দেওয়ালের গায়ে, আবার কবরখানার বাইরেও প্রাচীরের গায়ে রক্ত লেগে আছে। এই রক্ত দেখেই অনুমান করা যায় যে আঘাত গুরুতর ছিল। সেই সন্ধ্যাতেই প্যারিসে কর্তব্যরত ৭৪ নম্বর রেজিমেন্টের একজন পরিকর্মা সার্জেন্ট আঘাতের চিহ্ন নিয়ে ফিরে আসে সৈন্যদের ব্যারাকে। সার্জেন্টের নাম ব্রান্টার্ড। তার আঘাতের ধরন দেখে সহজেই বোঝা গেল তিনি এই জঘন্যতম ভ্যাম্পায়ার কাণ্ডের নায়ক। ব্রান্টার্ডকে মিলিটারি হাসপাতালে কড়া পাহাড়ের মধ্যে দিয়ে চিকিৎসা করা শুরু। সুস্থ হয়ে ওঠার পর ব্রান্টার্ড প্রায় প্রায় ফিরে যেতে চাইতো কবরখানায়। জেরা করার সময় অবশ্য ব্রান্টার্ড বরাবর একই কথা বলত, এমন জঘন্য কাজ করার সময় ওর নিজের কোনো হুঁশ থাকতো না। ওর ওপর কোনো যেন অপশক্তি ভর করত। সারা ইউরোপ জুড়ে ব্রান্টার্ডকে ভ্যাম্পায়ার বলা শুরু, কিন্তু চিকিৎসা করে চিকিৎসকেরা ব্রান্টার্ডকে সম্পূর্ণ সুস্থ মানুষ বলে স্বীকৃতি দিল। যেহেতু ব্রান্টার্ড কোনো খুন করেনি, তাই বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। শুধুমাত্র ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ব্রান্টার্ডকে। সাধারণ জনগণ অবশ্য ব্রান্টার্ডকে মনুত্রাসের দানব হিসাবে চিহ্নিত করে। এই দুর্নাম তারা কোনোদিনও ঘটেনি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই অদ্ভুত হলেও সত্যি ঘটনাটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর ১টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটিও পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।